গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের এবং হিমু পর্ব ১। রাত ১টা। আমার জন্য এমন কোনো রাত না, বলা যেতে পারে রজনীর শুরু। দ্য নাইট হ্যাজ অনলি স্টার্টেড। কিন্তু ঢাকা শহরের মানুষগুলো আমার মতো না। রাত ১টা তাদের কাছে অনেক রাত। বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে। যাদের সামনে এসএসসি অথবা এইচএসসি বা এ জাতীয় পরীক্ষা, তারা বই সামনে নিয়ে ঝিমুচ্ছে। নববিবাহিতদের কথা আলাদা, তারা জেগে আছে, একে অন্যকে নানান ভঙ্গিমায় অভিভূত করার চেষ্টা করছে। আমি হাঁটছি, বলা যেতে পারে হনহন করে হাঁটছি। নিশিরাতে সবাই দ্রুত হাঁটে, শুধু পশুরা হাঁটে মন্তর পায়। তবে আমার হনহন করে হাঁটার পেছনে একটা কারণ আছে। প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু হোটেল রেস্টুরেন্ট এখনো খোলা। কড়কড়া ভাত, টক হয়ে যাওয়া বিরিয়ানি হয়তোবা পাওয়া যাবে, তবে খেতে হবে নগদ পয়সায়। নিশিরাতের খদ্দরকে কোনো হোটেলওয়ালা বিনা পয়সায় খাওয়ায় না। আমার সমস্যা হচ্ছে, আমার গায়ে যে পাঞ্জাবি, তাতে কোনো পকেট নেই। পকেট নেই বলে মানিব্যাগও নেই। পকেটহীন এই পাঞ্জাবি আমাকে রূপা কিনে দিয়েছে। খুব বাহারি জিনিস, পিওর সিল্ক, খোলা গলা, গলার কাছে সূক্ষ্ম সুতার কাজ। সমস্যা একটাই, পকেট নেই। পাঞ্জাবির এই বিরাট ত্রুটির দিকে রূপার দৃষ্টি ফেরাতেই সে বলল, পকেটে তোমার দরকার কি? রূপবতী মেয়েদের সব যুক্তি আমার কাছে কঠিন যুক্তি বলে মনে হয়। কাজেই আমিও বললাম, তাই তো, পকেটের দরকার কি? রূপা বলল, তুমি নিজেকে মহাপুরুষ টাইপের একজন ভাবো। মহাপুরুষদের পোশাক হবে বাহুল্য বর্জিত, পকেট বাহাল্য ছাড়া কিছুই না। আমি আবারও রূপার যুক্তি মেনে নিয়ে হাসি মুখে নতুন পাঞ্জাবি পরে বের হয়েছি। তারপর থেকে না খেয়ে আছি। যখন পকেটে টাকা থাকে, তখন নানান ধরনের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়। তারা চা খাওয়াতে চায়, সিঙ্গারা খাওয়াতে চায়। আর যেহেতু পকেটই নেই, কাজেই এখন পর্যন্ত পরিচিত কারোর সঙ্গে দেখা হয়নি। আমার শেষ ভরসা হলো বড় ফুপার বাসা। রাত ১:৩০টার দিকে কলিং বেল টিপে তাদের ঘুম ভাঙালে কি নাটক হবে, তা আগে ভাগে বলা মুশকিল। বড় ফুপা তার বাড়িতে আমার যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। কাজেই আমাকে দেখে তিনি খুব আনন্দিত হবেন, এরকম মনে করার কোনো কারণ নেই। শতকরা সম্ভাবনা ৬০ ভাগ যে তিনি বাড়ির দরজা খুললেও গ্রিল খুলবেন না। গ্রিলের আড়াল থেকে হুঙ্কার দিবেন, গেট আউট, গেট আউট, ৫ মিনিটের ভিতর ক্লিয়ার আউট হয়ে যাও, নয়তো বন্দুক বের করব। বন্দুক বের করা তার কথার কথা না। ঢাকার এডিশনাল আইজি তার বন্ধু মানুষ। তাকে দিয়ে তিনি সম্প্রতি বন্দুকের একটা লাইসেন্স করিয়েছেন এবং ১৮,০০০ টাকা দিয়ে টুটু বোরের রাইফেল কিনেছেন। সেই রাইফেল তার এখনো ব্যবহার করার সুযোগ হয়নি, তিনি সুযোগের অপেক্ষায় আছে। বাকি থাকে সুরমা হুপু, সূর্যের চেয়ে বালি গরমের মতো। বরফ হুপুর চেয়ে তিনি বেশি গরম। ঢাকার এডিশনাল আইজির সঙ্গে তার বন্ধুত্ব থাকলে তিনি একটা মেশিন গানের লাইসেন্স নিয়ে ফেলতেন। তবে ভরসার কথা, আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবারে বড়খুপা খানিক মদ্যপান করেন, খুব আগ্রহ নিয়ে করেন, কিন্তু তার পাকস্থলী ইসলামী ভাবাপন্ন বলে মদ তার সহ্য হয় না। কিছুক্ষণ পরপর তার বমি হতে থাকে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে তিনি বলেন, আই এম এ ডেড ম্যান, আই এম এ ডেড ম্যান। ফুবু তাকে নিয়ে প্রায় সারা রাতি ব্যস্ত থাকেন। এই অবস্থায় কলিং বেলের শব্দ শুনলে তারা কেউ দরজা খুলতে আসবেন না, আসবে বাদল। এবং সে একবার দরজা খুলে আমাকে ঢুকিয়ে ফেললে আর কোনো সমস্যা হবার কথা না। বড় ফুপার বাড়ির কাছাকাছি এসে টহল পুলিশের মুখোমুখি হয়ে গেলাম। তারা দলে ৪ জন, আগে দুজনে দুজনে করে টহলে বেরোতো। ইদানিং বোধ হয় ২ জন করে বেরুতে সাহস পাচ্ছে না, ৪ জন করে বের হচ্ছে। আমাকে দেখেই তারা থমকে দাঁড়ালো এবং এমন ভঙ্গি করল যেন পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনালকে পাওয়া গেছে। দলের একজন, সবচেয়ে ভীতুজন, কারণ ভীতুরাই বেশি কথা বলে, চেঁচিয়ে বলল,
কে যায়? পরিচয়? আমি দাঁড়িয়ে পড়লাম এবং অত্যন্ত বিনীত ভঙ্গিতে বললাম, আমি হিমু। আপনারা কেমন আছেন? হ্যালো? পুরো দলটাই হকচকিয়ে গেল। খালি পোশাক পরা মানুষদের সমস্যা হচ্ছে কৌশল জিজ্ঞেস করলে এরা ভড়কে যায়। যেকোনো ভড়কে যাওয়া প্রাণীর চেষ্টা থাকে অন্যকে ভড়কে দেওয়া। কাজে পুলিশদের একজন আমার দিকে রাইফেল বাগিয়ে কর্কশ গলায় বলল, পকেটে কি? আমি আগের চেয়েও বিনয়ী গলায় বললাম, আমার পকেটই নেই। ফাজলামি করছিস হারামজাদা, থাবড়া দিয়ে দাঁত ফেলায় দিব। দাঁত ফেলতে চান ফেলবেন, পুলিশ এবং ডেন্টিস্ট এরা দাঁত ফেলবে না তো কে ফেলবে? তবে দাঁত ফেলার আগে দয়া করে একটু পরীক্ষা করে দেখুন সত্যি পকেট নেই। একজন পরীক্ষা করার জন্য এগিয়ে এলো, সারা শরীর হাতাপিটা করে বিস্ময়ের সঙ্গে সঙ্গীদের একজনকে বলল, ওস্তাদ, আসলেই পকেট নাই। যাকে ওস্তাদ বলা হয়েছে সে সম্ভবত দলের প্রধান এবং সবচেয়ে জ্ঞানী। সে বলল, মেয়ে ছেলের পাঞ্জাবি। এই হারামজাদা মেয়ে ছেলের পাঞ্জাবি পরে চলে এসেছে। মেয়ে ছেলের পাঞ্জাবির পকেট থাকে না। এই চল, থানায় চল। আমি তৎক্ষণাৎ বললাম, জি চলুন। আপনারা কোন থানার আন্ডারে? রমনা থানা? পুলিশের দলটা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। থানায় যাবার ব্যাপারে আমার মতো আগ্রহী কোনো আসামি তারা বোধহয় খুব বেশি পায় না। কি নাম বললে? হিমু। যাস কই? ভাত খেতে যাই। রাত ১:৩০টায় ভাত খেতে যাস? ভাত সব সময় খাওয়া যায়। ওস্তাদ যাকে বলা হচ্ছে সে ওস্তাদ এগিয়ে এসেছে। পেছন থেকে একজন বলল, ওস্তাদ বাদ দেন, ড্রাগ ফাক খায় আর কি, দুটা থাবড়া দিয়ে চলে আসেন। ওস্তাদেরও মনে হয় সেরকম ইচ্ছা। বলে কিক মারার আনন্দ এবং গালে থাবড়া দেওয়ার আনন্দ প্রায় কাছাকাছি। টহল পুলিশের ওস্তাদ এই আনন্দ থেকে বঞ্চিত হবে কেন? জোরালো একটা থাবড়া খেলাম। চোখে অন্ধকার দেখার মতো থাবড়া। মাথা ঝিমঝিম করে উঠল। ওরে খাই সেরে বলে চিৎকার করে দিতে গিয়েও দিলাম না। ওস্তাদ থাবড়া দিয়ে চলে যাচ্ছিলেন, আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, আরেকটা থাবড়া দিয়ে যান, নয়তো খালে পড়ব। খালে পড়লে উপায় নেই, সাঁতার জানি না। পুলিশের দল থেকে একজন বলল, ওস্তাদ চলে আসেন। স্পষ্টতই ওরা ঘাবড়ে গেছে। সবচেয়ে বেশি ঘাবড়ে গেছেন ওস্তাদ। আমি বললাম, নিরীহ মানুষকে চড়-থাপ্পড় দিয়ে চলে যাবেন, এটা কেমন কথা? ওস্তাদ দলের কাছে চলে যাচ্ছে। আমিও যাচ্ছি তার পেছনে পেছনে। যদিও উল্টা দিকে যাওয়াই নিয়ম, পুলিশের দল কিছু হয়নি এই ভঙ্গিতে হাঁটা শুরু করেছে। আমি ওদের সঙ্গে কিছুটা দূরত্ব রেখে হাঁটছি। তারা আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা ক্রস করল। আমিও রাস্তা ক্রস করলাম। এই, তুই চাস কি? আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, আরেকটা থাবড়া দিয়ে দিন, বাসায় চলে যাই। পুলিশের দল কিছু না বলে আবার হাঁটা শুরু করেছে। আমিও তাদের অনুসরণ করছি। মানুষের ভয় চক্রবৃদ্ধি হারে বাড়ে, এদেরও বাড়ছে। ৪ জন পুলিশ, দুজনের হাতে রাইফেল, অথচ ওরা এখন আতঙ্কে আধমরা। আমার মজাই লাগছে। আমি শীষ বাজানোর চেষ্টা করলাম, হচ্ছে না। ক্ষুধার্ত অবস্থায় শীষ বাজে না। পেটে ক্ষুধা নিয়ে গান গাওয়া যায়, শীষ বাজানো যায় না। তবু চেষ্টা করে যাচ্ছি। হিন্দি গানের একটা লাইন শীষে আমি ভালোই আনতে পারি। হায় আপনা দিলতা আওয়ারা। আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে। শীষ দেবার কারণে ক্ষুধা একটু কম কম লাগছে। বড় ফুপার বাড়ি দেখা যাচ্ছে। পুলিশের দল হুট করে একটা গলিতে ঢুকে পড়ল। আমি প্রায় দৌড়ে গলির মুখে গিয়ে বললাম, ভাইজান, আপনাদের সঙ্গে আমার দেখা হবে ফের মিলেতে। এরা মুখ চাওয়াচাই শুরু করেছে। আমার সামান্য বাক্য দুটির মর্মার্থ নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। আজকের রাতের টহল তাদের ভালো হবে না। আজ তারা ছায়া দেখেও ভয় পাবে। বিস্ময়কর ব্যাপার হলো ফুপার বাড়ির প্রতিটি বাতি জ্বলছে। কোনো একটা সমস্যা নিশ্চয় হয়েছে। আমি সেই সমস্যায় উপস্থিত হয়ে নির্বিকার ভঙ্গিতে বলবো, ভাত খাবো। সে বলাটাও সমস্যা। আজ বোধহয় কপালে ভাত নেই।
পুলিশের থাপ্পড় খেয়েই রাত পার করতে হবে। আমি কলিং বেলে হাত রাখলাম। প্রায় সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে গেল। বড় ফুপা তার ফর্সা ছোটখাটো মুখ বের করে ভীতু চোখে আমার দিকে তাকালেন। পরক্ষণে আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন। আরে তুই! হিমু, আয় আয় ভিতরে আয়। এই শোনো শোনো, হিমু এসেছে, হিমু। সিঁড়িতে ধূপ ধাপ শব্দ হচ্ছে। মনে হচ্ছে সবাই একসঙ্গে নেমে আসছে। কিছুক্ষণ আগে পুলিশকে ভড়কে দিয়ে এখন নিজেই ভড়কে যাচ্ছি। গ্রিলের দরজা খুলতে খুলতে বড় ফুপা বললেন, কেমন আছিস রে হিমু? ভালো আছি। বাড়ির অন্যরাও চলে এসেছে। ১৮-১৯ বছরের একজন তরুণীকে দেখা যাচ্ছে। তরুণী এমনভাবে আমাকে দেখছে আমি আসলে আগ্রার তাজমহল। হেঁটে মালিবাগে চলে এসেছি। ফুপা বললেন, হ্যান জায়গা নেই, তোকে খোঁজা হয়নি, কোথায় ছিলি? আমি নির্বিকার ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। নির্বিকার ভঙ্গি ঠিক ফুটল না। আমার জন্য এই পরিবারটির প্রবল আগ্রহের কারণ তা না জানলে সহজ হওয়া যাচ্ছে না। সামথিং ইজ রং, ভেরি রং। বাদল আবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে মনে হচ্ছে। ওর কোনো খোঁজ না পেয়ে আমাকে খোঁজা হচ্ছে। যদি আমি কোনো সন্ধান বের করে দেই, এই হবে। এছাড়া আমার জন্য এত ব্যস্ততার দ্বিতীয় কোনো কারণ হতে পারে না। আমি এ বাড়ির নিষিদ্ধ জন। শুধু আমি নিষিদ্ধ নই, আমার ছায়াও নিষিদ্ধ। আমি ফুপুর দিকে তাকিয়ে বললাম, বাদল কোথায়? বাদলকে তো দেখছি না, শুয়ে পড়েছে। ফুপা ফুপি মুখ চাওয়াচড়ি করলেন। ফুপা বললেন, ও ঘরে আছে। অসুখ বিসুখ? না। হিমু, তুই বস, তোর সঙ্গে কথা আছে। চা খাবি? চা অবশ্যই খাবো, তবে ভাত টাত খেয়ে তারপর খাবো। ফুপু রাতে রান্না কি করেছেন? লেফট ওভার নিশ্চয়ই ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। ফুপু গম্ভীর গলায় বললেন, আর রান্না বান্না ২ দিন ধরে ঘরে হাঁড়িই চলছে না। ব্যাপারটা কি? ফুপা গলা পরিষ্কার করছেন, যেন অস্বস্তির কোনো কথা বলতে যাচ্ছেন। ব্যাটারি চার্জ করে নিতে হচ্ছে। বুঝলি হিমু, আমাদের উপর দিয়ে বিরাট বিপদ যাচ্ছে। হয়েছে কি, বাদল তার বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। ওই বিয়ে খেতে গিয়েই কাল হয়েছে, গলায় কাটা ফুটেছে। খাসির রেজালা খেয়ে গলায় কাটা ফুটবে কি? গলায় হাড় ফুটতে পারে। কাটাই ফুটেছে। বেশি কায়দা করতে গিয়ে ওরা বাঙালি বিয়ের আয়োজন করেছে। মাছ ভাত ডাল দই, ফাজিল আর কি, বেশি বেশি বাঙালি। বাদলের গলার সেই কাটা এখন আর বেরুচ্ছে না? না। ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাবো না বলিস কি? হ্যাঁ, ডাক্তার নেই যাকে দেখানো হয়নি। আজ সকালেও একজন ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। হা করিয়ে চিমটা ঢুকিয়ে নানা কসরত করেছে। কাটা অনেক নিচে, চিমটা দিয়ে ধরতে পারছে না। ২ দিন ধরে বাদল খাচ্ছে না, ঘুমোচ্ছে না। কি যে বিপদে পড়েছি। বিপদ তো বটেই। কাটা তলার একটা দোয়া আছে না নিয়ামুল কোরআনে, ওই দোয়াও তোর হুবু ১,২৪,০০০ বার পড়েছে। কিছুই বাদ নেই। বিড়ালের পায়ে ধরানো হয়েছে? তরুণী মেয়েটি খিলখিল করে হেসে উঠল। পরক্ষণেই শাড়ির আঁচল মুখে চেপে হাসি থামানোর চেষ্টা করল। আমি তার দিকে তাকিয়ে বললাম, হাসবে না। গ্রাম বাংলার মানুষ গত ৫০০ বছর ধরে কাটা ফুটলেই বিড়ালের পায়ে ধরছে। কাজেই এর একটা গুরুত্ব আছে। কাটা হচ্ছে বিড়ালের খাদ্য। আমরা সেই খাদ্য খেয়ে বিড়ালের প্রতি একটা অবিচার করেছি, সেই জন্য বিড়ালের পায়ে ধরে ক্ষমা প্রার্থনা। ফুবা থমথমে গলায় বললেন, বিড়ালের পায়েও ধরানো হয়েছে, সেও এক কেলেঙ্কারি। বিড়াল খামচি টামচি দিয়ে রক্ত টক্ত বের করে বিশ্রীকাণ্ড করেছে। এটিএস দিতে হয়েছে। এখন তুই একটা ব্যবস্থা করে দে। আমি? হুম। বাদলের ধারণা তুই পারবি, আর কেউ পারবে না। তোর ফুপা ওকে কলকাতায় নিয়ে যেতে চাচ্ছে। ও তোর সঙ্গে দেখা না করে যাবে না।
হেন জায়গা নাই যে তোর খোঁজ করা হয়। তোকে হঠাৎ আসতে দেখে বুকে পানি এসেছে। ২টা দিন হয়ে গেছে ছেলে একটা কিছু মুখে দেয়। আরো কয়দিন এরকম গেলে তো মরে যাবে। ওর কথা শেষ হবার আগেই বাদল ঘরে ঢুকল। চুল উস্কো-খুস্কো, চোখ বসে গেছে। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। দরজা ধরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, "খবর কি রে?" বাদল ফ্যাকাশে ভঙ্গিতে হাসল। সাহিত্যের ভাষায় এ হাসির নাম করুণ হাস্য। আমি বললাম, "কিরে, শেষ পর্যন্ত মাছের হাতে পরাজিত?" বাদল তার মুখ আরো করুণ করে ফেলল। আমি বললাম, "বসে থাক, ব্যবস্থা করছি। গোসল-টোসল করে খাওয়া-দাওয়া করে নেই, তারপর তোর প্রবলেম ট্যাকেল করছি।" তরুণী মেয়েটার ঠোঁটের কোণায় ব্যঙ্গের হাসির আভাস। তবু সে কিছু বলল না। এবারের পরিস্থিতি এখন সম্পূর্ণ আমার অনুকূলে। এরকম অনুকূল আবহাওয়ার সুযোগ গ্রহণ না করা নিতান্তই অন্যায় হবে। আমি ফুপুর দিকে তাকিয়ে বললাম, "গোসল করব। ফুপু, আপনার বাথরুমে হট ওয়াটারের ব্যবস্থা আছে না?" গিজার নষ্ট হয়ে গেছে। যাই হোক, পানি গরম করে দিচ্ছি। গোসল করে ফেল। গোসল করে ভাত খাবি তো? হুম। তাহলে ভাতটাত যা আছে গরম করতে দেই। ঘরে কি পোলায় চাল আছে? আছে। তাহলে চট করে পোলায়ের কিছু চাল চড়িয়ে দিন। আলু ভাজা করুন। কুচি কুচি করে আলু কেটে ডুবা তেলে কড়া করে ভাজা। গরম ভাত আলু ভাজার সঙ্গে ১ চামচ গাওয়া ঘি। খেতে এক্সিলেন্ট হবে। গাওয়া ঘি আছে তো? ঘি নেই। মাখন আছে? হুম। অল্প আছে, এখন মাখন ফুটাতে থাকেন। গাদ যেটা বের হবে ফেলে দিবে। ১ নম্বর পাতে খাওয়া ঘি তৈরি হবে। কয়েকটা শুকনো মরিচ ভাজবেন, ঘিয়ের মধ্যেই ভাজবেন। বাদলের কাটা তার কিছু করা যায় কিনা দেখ। দেখব। সে ২ দিন যখন অপেক্ষা করেছে, আরো ঘণ্টাখানেক অপেক্ষা করতে পারবে। পারবি না বাদল? বাদল হ্যাঁ সূচক মাথা নাড়ল। মনে হচ্ছে কথা বলার মতো অবস্থাও তার না। আমি আরেকবার শিস দিয়ে বাজালাম, হায় আপনাদিন। তরুণী মেয়েটি আমার দিকে তাকাচ্ছে। তার চোখের দৃষ্টিটা কেমন? ভালো না। সেই দৃষ্টিতে কৌতূহল আছে। শুদ্ধ কৌতূহল না, অশুদ্ধ কৌতূহল। মেয়েটি একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে। সেই দৃশ্য হচ্ছে অতি চালাক একজন মানুষের গলায় দড়ি পরার মজাদার দৃশ্য। পুলিশদের মতো এই মেয়েটাকেও ভর্গে দিতে পারলে ভালো লাগতো। পারছি না। মেয়েরা পুলিশের মতো এত সহজে ভর খায় না। আমি তার দিকে তাকিয়ে বললাম, "তোমার নাম কি?" "ইরা।" "শোনো ইরা, তোমার যদি কোনো কাঁটাতারের ব্যাপার থাকে, গলায় কাটা বা হৃদয়ে কাটা, তাহলে আমাকে বলো, তোমার কাটার একটা ব্যবস্থা করে দিয়ে যাব।" ইরা কঠিন ভঙ্গিতে বলল, "আমার জন্য আপনাকে ভাবতে হবে না। আপনি গোসল করতে যান, আপনাকে গরম পানি দেওয়া হয়েছে।" "এত তাড়াতাড়ি তো গরম পানি হওয়ার কথা না। খাওয়ার জন্য পানি ফুটানো হয়েছে, ওই পানি দেওয়া হয়েছে।" "মেনি থ্যাঙ্কস।" আমি খেতে বসেছি। চেয়ারে বসেই বাদলকে ডাকলাম, "বাদল, কে দেয়?" বাদলের জন্য একটা প্লেট দেখি। ফুপা বললেন, "ও তো ঢোকই গিলতে পারছে না, ভাত খাবে কি? তুই তো ওর ব্যাপারটা বুঝতেই পারছিস না।" আমি ফুপাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ডাকলাম, "বাদল, আয়।" বাদল উঠে এলো। আমার আদেশ অগ্রাহ্য করা সবার পক্ষেই সম্ভব, বাদলের পক্ষে না। আমি অন্য সবাইকে সরে যেতে বললাম। খাওয়ার সময় একগাদা লোক তাকিয়ে থাকলে খেয়ে আরাম পাই না। নিজেকে জামাই জামাই মনে হয়। "বাদল শোন, তোর পেটে খিদে, তুই খেয়ে যাবি। গলায় ব্যথা করবে, করুক। কিচ্ছু আসে যায় না। আপাতত কিছু সময়ের জন্য গলাটাকে পাত্তা দিবি না। কাটা থাকুক কাটার মতো, তুই থাকবি তোর মতো। বুঝতে পারছিস? হুম। আরাম করে তুই আমার সঙ্গে ভাত খাবি। ভাত খাওয়ার পর আমরা মিষ্টি পান খাবো। তারপর তোর কাটা নামানোর ব্যবস্থা করব।" "হিমু ভাই, আগে করলে হয় না?" "হয়, আগে করলেও হয়। তাতে কাটাটাকে গুরুত্ব দেওয়া হয়। আমরা ফুলকে গুরুত্ব দিব, কাটাকে না।
ঠিক না? ঠিক। আয়, খাওয়া শুরু করা যাক। বাদল ভাত মাখছে। আমি বললাম, শুকনো মরিচ ভালো করে ডলে নে, ঝালের চোটে নাক দিয়ে মুখ দিয়ে পানি বেরোবে। তবেই না খেয়ে আরাম। শুরু করা যাক। রেডি, সেট, গো। বাদল খাওয়া শুরু করলো। কয়েক নলা খেয়ে হতমহম্ব গলায় বলল, হিমু ভাই, কাটা চলে গেছে বলে মনে হচ্ছে। চলে গেলে গেছে, এতে আকাশ থেকে পড়ার কি আছে? খাওয়া শেষ কর। ওদের খবরটা দিয়ে আসি। এটা এমন কোনো বড় খবর না যে মাইক বাজিয়ে শহরে শহরে ঘোষণা দিতে হবে। আরাম করে খা তো। আলু ভাজিটা অসাধারণ হয়েছে না? অমৃত ভাজির মতো লাগছে। ঘি দিয়ে চপাচপ করে খা, ভালো লাগবে। আচ্ছা, তুমি না থাকলে মরেই যেতাম। আমি সবাইকে বলেছি, হিমু ভাই কেবল পারে এই কাটা দূর করতে। কেউ আমার কথা বিশ্বাস করে না। মানুষের বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না, তোর নিজের বিশ্বাসটাই প্রধান। এরা তো তোমাকে নিয়ে হাসাহাসি করছিল। তাই নাকি? হ্যাঁ, আমি যখন বললাম হিমু ভাই মহাপুরুষ, তোর হাসতে হাসতে সে প্রায় বিষম খায়। আজ তার একটা শিক্ষা হবে। বাদলের চোখে পানি এসে গেছে। ঝালের কারণে চোখের পানি, না আনন্দের পানি, বোঝা যাচ্ছে না। এক এক ধরনের চোখের পানি এক এক রকম হওয়া উচিত ছিল। দুঃখের চোখের পানি হবে একরকম, আনন্দের পানি একরকম, আবার ঝালের অশ্রু আরেক রকম। প্রতিটি সূক্ষ্ম সূক্ষ্ম আবেগের ব্যবস্থা প্রকৃতি করে রেখেছে, কিন্তু সব আবেগের প্রকাশ চোখের পানি দিয়ে সেরে ফেলেছে। ব্যাপারটা কি ঠিক হলো? দুঃখের চোখের পানি হবে নীল। যত দুঃখ বেশি হবে, নীল রং হবে তত গাঢ়। রাগ এবং ক্রোধের অশ্রু হবে লাল। দুঃখ এবং রাগের মিলিত কারণে যে চোখের পানি, তার রং হবে খয়েরি। লাল এবং নীল মিশে খয়েরি রঙিত হয়। কাটা মুক্তির যে আনন্দ এই বাড়িতে শুরু হলো, তার কাছে বিয়েবাড়ির আনন্দ কিছুই না। ফুপু ছেলেকে জড়িয়ে ধরে মরা কান্না শুরু করলেন। বাদল যতই বলে, কি যন্ত্রণা, মা আমাকে ছাড়ো তো, তিনি ততই শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরেন। ফুপা আনন্দের চোটে তার হুইস্কির বোতল খুলেছেন। আজ বৃহস্পতিবার, এমনিতেই তার মদ্যপান দিবস। ছেলের সমস্যার জন্য খেতে পারছিলেন না, এখন ডাবল চড়াবেন। ফুফা যে দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন, সংস্কৃত কবিরা সেই দৃষ্টিকে বলেন প্রেম নয়। শুধু ইরার চোখ কঠিন। পাথরের চোখেও সামান্য তরল ভাব থাকে, তার চোখে তাও নেই। রাতে ফুফার বাড়িতে থেকে গেলাম। আজ আমার থাকার জায়গা হলো গেস্ট রুমে। এবারের গেস্ট রুম তালাবদ্ধ থাকে। বিশেষ বিশেষ শ্রেণীর গেস্ট এলেই শুধু তালা খোলা হয়। আজ আমি বিশেষ শ্রেণীর একজন গেস্ট। ঘুমোতে যাবার আগে আগে আমার জন্য কফি চলে এলো। এটিও বিশেষ ব্যবস্থার একটা অঙ্গ। কফি নিয়ে এলো ইরা। ইরা সম্পর্কে এ পর্যন্ত তথ্য যা সংগ্রহ করেছি, তা হচ্ছে মেয়েটি শামসুন্নাহার হলে থেকে পড়ে, তার অনার্স ফাইনাল পরীক্ষা। হলে পড়াশোনার সমস্যা হচ্ছে, তাই এ বাড়িতে চলে এসেছে। ফুবার খালাতো ভাইয়ের বড় মেয়ে, দারুণ নাকি ব্রিলিয়ান্ট। না পড়লেও নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। তারপরও পড়ছে, কারণ রেকর্ড মার্ক পেতে চায়। ইরা কফির কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, আপনার ধারণা আছে আপনার বিশেষ এক অলৌকিক ক্ষমতা দেখালেন? আমি কফির কাপে চুমুক দিতে দিতে বললাম, তোমার সেরকম ধারণা না। অবশ্যই না। বাদলের আপনার পর অগাধ বিশ্বাস। আপনাকে দেখে সে রিল্যাক্সড বোধ করেছে, সহজ হয়েছে। ভয়ে আতঙ্কে তার গলার মাংসপেশি শক্ত হয়ে গিয়েছিল, সেই ভাবও দূর হয়েছে। তারপর আপনি তাকে ভাত খাওয়ালেন, সহজেই কাটা বের হয়ে গেল। আমি কি ভুল বলেছি? না, ভুল হবে কেন? নিতান্ত লৌকিক একটা ব্যাপার করে আপনি তাতে একটা অলৌকিক ফ্লেভার দিয়ে ফেলেছেন। এটা কি ঠিক হচ্ছে? আমি কোনো ফ্লেভার দেইনি ইরা, এটা তুমি কল্পনা করছো। আপনি না দিলেও অন্যরা দিচ্ছে, বাদল দিচ্ছে, আপনার হুবহু দিচ্ছেন। তাতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। তোমার মতো যারা বুদ্ধিমান, তারা ঠিকই আসল ব্যাপারটা ধরতে পেরেছে। ইরা কঠিন গলায় বলল, আমাদের সমাজে কিছু কিছু প্রতারক আছে, যারা হাত দেখে গ্রহ নক্ষত্র বিচার করে, পাথর দেয়, মন্ত্রতন্ত্র করে। আপনি কি তাদের চেয়ে আলাদা? আপনি আলাদা না, আপনি তাদের মতোই একজন। হতে পারে,
কিন্তু তুমি আমার পর এত রেগে যাচ্ছ কেন? আপনি যে শুরু থেকে আমাকে তুমি, তুমি করে বলছেন, সেটাও আমার খারাপ লাগছে। আমি তো স্কুলে পড়া বাচ্চা মেয়ে না। আর আপনি আমাকে চেনেনও না। ১ম দেখাতেই আপনি আমাকে তুমি বলবেন কেন? ভুল হয়েছে। একবার যখন বলেই ফেলেছি, সেটাই বহাল রাখি। মানুষ আপনি থেকে তুমিতে যায়। তুমি থেকে আপনিতে যায় না। নিয়ম ভাঙা কি ঠিক হবে? আমার বেলায় নিয়মটা ভাঙলেই আমি খুশি হব। এখন থেকে আপনি করে বলবো? ধন্যবাদ। আরেকটা কাজ দয়া করে কি করবেন? অবশ্যই করব, বলুন। বাদলকে ডেকে নিয়ে একটু কি বুঝিয়ে বলবেন, তার গলার কাঁটাটা কিভাবে গেল? ওর মন থেকে আধিভৌতিক ব্যাপারগুলো দূর হওয়া দরকার। আপনি বুঝিয়ে বলে দিন। আমার বলায় সে কনভিন্সড হবে না। আমি ওকে সঙ্গে করে নিয়ে আসি। জি আচ্ছা, নিয়ে আসুন। ইরা বাদলকে নিয়ে ঢুকল। আমি বললাম, বাদল, তুই স্থির হয়ে আমার সামনের চেয়ারটায় বস। মিসিরা, আপনিও বসুন। তবে আপনাকে স্থির হয়ে না বসলেও চলবে। আপনি ইচ্ছা করলে নাড়াচাড়া করতে পারেন। ইরা তাকাচ্ছে তীব্র চোখে। আমি তার সেই চোখ সম্পূর্ণ অগ্রাহ্য করে বাদলের দিকে তাকিয়ে বললাম, বাদল শোন, তুই যদি ভেবে থাকিস আমি আমার মহাক্ষমতা বলে তোর গলার কাঁটা নামিয়ে ফেলেছি, তুই বোকার স্বর্গে বাস করছিস। কিভাবে সেই ঘটনা ঘটল তা ইরা খুব সুন্দর করে তোকে ব্যাখ্যা দিবে। ব্যাখ্যা শুনে তারপর ঘুমোতে যাবি, তার আগে না। মনে থাকবে? থাকবে। যা ভাগ। বাদল হাসি মুখে উঠে দাঁড়িয়েছে। ইরা এখনো তীব্র চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে খুব অপমানিত বোধ করছে। মেয়েটা সুন্দর। এরকম সুন্দর একটা মেয়ে ফিজিক্স পড়ছে কেন? ফিজিক্স পড়বে শুকনা রসকসীন মেয়েগুলি। ইরার পড়া উচিত ইংরেজি কিংবা বাংলা সাহিত্যে। আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ফোম বিছানো বদি আরামের বিছানা। এত আরামের বিছানায় কি ঘুম আসবে? হিমু, জেগে আছিস? খুব জড়ানো গলা। ইতিমধ্যেই তিনি উঁচুতারে নিজেকে বেঁধে ফেলেছেন বলে মনে হচ্ছে। ফুফাকে ঘরে ঢোকানো এখন বিপজ্জনক হবে। তিনি উঁচু থেকে উঁচুতে চড়তে থাকবেন। তারপর সেখান থেকে ধবাস করে নিচে নামবে। বমি করে ঘর ভাসাবে। হেমো, হেমো, জি, তোর সঙ্গে কিছু গল্প গুজব করা যাক। ম্যান টু ম্যান টক। আজ তুই ভালোই ভেলকি দেখালি। দরজা খোল। হিমু, হিমু। মাতাল দরজা খোলাতে চাইলে খুলিয়েই ছাড়বে। ঘ্যান 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 করতেই থাকবে। কাজেই দরজা খুললাম। বড় ফুপা গ্লাস এবং বোতল হাতে ঢুকে পড়লেন। তোর ফুপু ঘুমিয়ে পড়েছে। খুব টেনশন গেছে তো, এখন আর আমি ঘুমোচ্ছে। আমি ভাবলাম কন্টক মুক্তিটা সেলিব্রেট করা যাক। কন্টক মুক্তি শব্দটা কেমন লাগছে? ভালো লাগছে। কন্টক মুক্তির ইংরেজি কি হবে রে? ফ্রিডম ফ্রম থ্রোন। ফুপা, আপনি দ্রুত চালাচ্ছেন। আমার মনে হয় এখন উচিত ঘুমিয়ে পড়া। তোর সঙ্গে গল্প করতে এসেছি, গল্প করতে ভালো লাগছে। আমার ধারণা তোর উপর ইনজাস্টিস করা হয়েছে। তোকে যে আমি বা তোর ফুফু দেখতে পারি না, এটা অন্যায়। ঘোরতর অন্যায়। তোর অপরাধ কি? আমি পয়েন্ট বাই পয়েন্ট ভেবেছি। তোর নেগেটিভ দিকগুলো কি? এক, তোর চাকরি বাকরি নেই। এটা কোনো ব্যাপার না। পৃথিবীর লক্ষ লক্ষ লোক আছে যাদের চাকরি নেই। ২, তুই পথে পথে ঘুরিস। এটা কোনো অপরাধ হতে পারে না। এটা অপরাধ হলে পৃথিবীর সব পর্যটক অপরাধী। আর খাবেন না আর খাবেন না খুপা। কথার মাঝখানে কথা বলিস না তো হিমু। আমি কি যেন বলছিলাম? পর্যটকদের সম্পর্কে কি যেন বলছিলেন? কোন পর্যটক? হিউয়েন সাং? হিউয়েন সাং এর কথা খামাখা বলবো কেন? আর না খেলে হয় না হুপা? হয়, হবে না কেন? তবে আনন্দ পরিপূর্ণ হয় না। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের এবং হিমু পর্ব ১। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।